মানে আমাদেরই মাঝের কিছু বিশ্লেষক, যেমন আমি নাম উল্লেখ করেই বলতে পারি যে ডক্টর তাজ হাশমির মতো লোক। তিনি বলেছেন যে এগুলো আসলে প্রতীকী আন্দোলন বা প্রতীকী বিজয়। এগুলো আসলে কোনো আউটকাম বয়ে আনে না। এমনকি আপনি জানেন যে ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন, এটাকেও তিনি বলছেন যেগুলো একটা প্রতীকী আন্দোলন। আবার এই ইরান যে একটা এরকম একটা হামলা করলো ইসরায়েলের উপর, এটাকে তিনি বলছেন এটা একটা, বাঙালি মনে করছে এটা একটা প্রতীকী বিজয়। আসলে এটা কোনো বিজয়ই হয়নি এবং এতে এই ড্রোনের কিছুই কোনো ক্ষতি করতে পারেনি তারা, ইসরায়েলের। যেটা পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করছে যে মানে ইসরায়েলের এতটাই ভালো ডিফেন্স সিস্টেম যে কোনো ক্ষতিই হয়নি। কিন্তু দ্যা ফ্যাক্ট ইস, ক্ষতি অবশ্যই হয়েছে। এবং ইরান তাদের যে একটা শক্তিমত্তা সেটা প্রমাণ করার একটা তাদের ব্যাপার ছিল। তো সেটা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে কিন্তু এই অ্যাটাক এর মাধ্যমে। তো আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে ইরান যে আক্রমণটা করলো ইসরায়েলকে, বা ইসরায়েলকে যে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলো, এটার ইমপ্যাক্ট কি হতে পারে? এবং সামগ্রিকভাবে এর প্রভাবটা বা এর কনসিকুয়েন্সেস টা আগামী দিনগুলোতে কি হতে পারে বলে আপনার মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবশেষে যে কথাটা বললেন, এটার ইমপ্যাক্ট কি হতে পারে, এটা দিয়ে যদি আমি শুরু করি, এটার ইমপ্যাক্ট ভয়াবহ। আমরা 2022 সালে যখন ইউক্রেন আক্রমণ করলো রাশিয়া, তখন আমরা অনেকে মনে করেছিলাম যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায় কিনা, কিন্তু সেটা থেকে আমরা বেঁচে গেছি বিশ্ব, এটা আমি মনে করি। কিন্তু মিডল ইস্ট যে গত 80 বছর ধরে একটা বিস্ফোরা সারা বিশ্বের জন্য, সেটা কোনোদিনই আপনার থেমে থাকেনি। স্কেলেশন ডিএসকেলেশন হয়েছে, বাট ইরানের যে আক্রমণ ইসরায়েলের উপর, এটা কিন্তু আনবিলিভেবল এবং আনপ্রেসিডেন্টেড। তার কারণ হলো, আপনি জানেন 1948 সালে ইসরায়েল যখন তার স্টেট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট স্টেট ঘোষণা করলো, তাদের তৎকালীন জুদের যিনি ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল বেন গরিয়ন, তার আগে 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে, তখন আপনি বলতে পারেন ব্রিটেন ছিল সারা পৃথিবীর ইম্পেরিয়াল লিডার, এখন আমেরিকার মতো। তাদের তৎকালীন ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর যে ডিক্লারেশনের মাধ্যমে প্যালেস্টাইনের একটা জুস কান্ট্রি করার জন্য তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপনার লর্ড রথচাইল্ড, যাকে বলা হয় বিশ্বের অর্থনৈতিক নিয়ন্ত্রণ যারা এখনো করে বলে কথিত আছে, সেই ব্রিটিশ পার্লামেন্টের সদস্যকে একটা ইসরায়েল হিসেবে একটা জুদের একটা কান্ট্রি করার জন্য যে ডিক্লারেশন, সেখান থেকেই আসলে আপনি আধুনিক শয়তানি আমি বলবো পশ্চিমাদের, সেটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই, এমনকি রাশিয়া, চায়নাও এখানে এক সময় আপনার সাপোর্ট করলেও এখন কিন্তু ওরকম সাপোর্ট আর করে না। তো যে কথাটা বলছিলাম সেটা হলো, এই যে আর্থার বেলফোরের ডিক্লারেশন 2014 নভেম্বরের পর থেকে 1948 সাল পর্যন্ত এখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এই দুটা বিশ্বযুদ্ধে আপনি জানেন মুসলমানদের খেলাফত, অটোম্যান এম্পায়ার যখন চলে গেল প্রথম বিশ্বযুদ্ধের পরে, আপনার সিম্বলিক খেলাফত ছিল, সেটা যখন চলে গেছিল, আসলে এখানে যেমন সৌদি আরব, এই দেশটা মানে ষড়যন্ত্রের ফসল হিসেবে ব্রিটিশরা আরবদের লোভ দেখিয়েছিল, এবং সেই আরবদেরকে এক করার জন্য যেই কর্মকাণ্ড তারা চালিয়েছিল, আমি মনে করি সেখানে মুসলমানদের সেই যোগ্যতা, সেই বুদ্ধিমত্তা ছিল না। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে মুসলমানরা পড়েছে। আমি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের আপনার কথা বলার আগে আমি আমার দর্শক শ্রোতাদেরকে মনে করাই দিতে চাই, 1948 সালে, 1967 সালে এবং 1973 সালে আরব ইসরায়েলি যুদ্ধে একদম আরবদের বড় ধরনের পরাজয় ঘটে, এবং যে ইসরায়েল 20,000 বর্গ কিলোমিটার একটা ছোট দেশ, সে সিরিয়ার গোলান হাইটস এবং আপনার মিশরের সাইনাই উপদ্বীপ এবং জর্ডানের
যে জর্ডান নদীর পশ্চিম তীর যেটা করে ওয়েস্ট ব্যাংক এটা দখল করে, মানে প্যালেস্টাইনের বাইরেও তারা এগুলো দখল করে। এবং 1979 সালে এই আপনার তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সাথে আপনার ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে সাইনাই ফেরত দিলেও ওটার ফিলিস্তিনিরা ব্যবহার করতে পারে না, বলতে গেলে বলতে পারেন সেটা মানে সেকেন্ড ইসরায়েল হয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য। গোলান হাইটস এখনো দখল করে আছে, সিরিয়ার গোলান হাইটস, এবং পশ্চিম তীর কাগজে কলমে জর্ডনকে ফেরত দিলেও ওখানে ইসরায়েলের কর্তৃত্ব এখনো আছে। আর পুরা ফিলিস্তিন যেখানে প্যালেস্টাইন অথরিটি আছে ওখানে এখনো আপনার বলতে গেলে কার্যকরী কোনো ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ নাই, এটা ইসরায়েলেরই নিয়ন্ত্রণ। ওখানে কোনো মুভমেন্ট ফিলিস্তিনিরা করতে পারে না উইদাউট ইসরায়েলি আপনার সিকিউরিটি চেক আপ। তো এই কথাটা বললাম এই জন্য, এই যে ইরান কত বিশাল একটা দেশ, আপনি জ্ঞান বিজ্ঞানে এবং আপনি বলতে পারেন জনসংখ্যায় মিডল ইস্টের সবচেয়ে বড় দেশ, মানে প্রায় 8-9 কোটি মানুষ, 16 লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ। এবং আপনি জানেন আমাদের উপমহাদেশ শাসন করা মোগলরা, সুলতানরা সব ইরান এবং মধ্য এশিয়া থেকেই আসছে। এমনকি ইরানি ভাষা আমাদের রাজভাষা ছিল, যেটা পার্সিয়ান আমরা বলি। তো এগুলা মিলে আমি এ কথাটা বললাম, ইরান আপনি যদি ওয়ার্ল্ড যেটা ফায়ার পাওয়ার বলে সেখানে তার অবস্থান ইসরায়েলের উপরে 14, ইসরায়েল 17। বাট কনভেনশনাল ওয়ারে ইসরায়েল ইরানের সাথে পারবে বলে আমি আমার অ্যানালাইসিসে বা আরো এক্সপার্ট যারা আছে তারা পারবে না। এবং ইরানকে যদিও গত 40 বছর যাবত আপনার বিভিন্ন স্যাংশনের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা যথেষ্ট উন্নতি করেছে তাদের, সেটা মিলিটারিলি বলেন বা অন্যান্য দিক থেকে। যদিও তারা ডিক্টেটোরিয়াল রেজিম বা রাশিয়া চায়নার সাথে আছে বা আমাদের শেখ হাসিনারও একটু সমর্থন করেছে সম্প্রতি, বাট মিডল ইস্টে ইরান আমি মনে করি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টর এবং মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর। টার্কিকে যদি আপনি বাদ দেন, দেন ইরান, দেন সৌদি আরবিয়া। তো এখানে যে জিনিসটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই যে হঠাৎ করে যে স্কেলেট করলো, এটা কিন্তু একদিক থেকে আপনি বলবো না যে এটা আপনার হঠাৎ, কারণ গত অক্টোবরের 6 তারিখ থেকে ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন চলতেছে এবং সিভিলিয়ানদের উপর ইন দ্য নেম অফ সিকিউরিটি অফ ইসরায়েল, এবং এখানে অত্যন্ত লজ্জাজনকভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সবাই এখানে ভেহিমেনলি ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু সিভিলিয়ান ছেলে মেয়ে এবং এই যে মহিলা, হাসপাতাল, সাধারণ মানুষের উপর যে নির্যাতন, এটা অকল্পনীয়। তো এখানে আমি কিন্তু এই যে আরবদের, আমাদের মুসলিম বিশ্বের এই যে তথাকথিত লিডাররা, এরা কিন্তু আমি মনে করি আরো বেশি দায়ী। কারণ তারা মানে 1914 বা 1942-43-44 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে মুসলমানদের যে ডিক্রিজ মানে হচ্ছে কোয়ালিটির দিক থেকে, তারা সেটা উন্নতি করতে পারেনি। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই আপনার ব্রিটেনের সাথে যে সৌদি আরবের এই যে সৌদি মানে দেশটার নাম সৌদি আরব হলো, এটাও তো একটা আমি মনে করি কলঙ্কিত নাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের নাম সৌদি আরব কেন হবে? এটা তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। তো এইটাও মানে টার্কির বিরুদ্ধে, অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে যেমন তারা ধোঁকা খেয়েছে সৌদিরা, পুরো আরব ওয়ার্ল্ড, এবং সবচেয়ে দুঃখজনক এবং করুণ পরিস্থিতির শিকার হয়েছে ফিলিস্তিনিরা। এবং এখান থেকে উদ্ধার করার জন্য আপনি দেখেন ছোট্ট একটা দেশ ইসরায়েল, 20,000 বর্গ কিলোমিটার ধরেন এবং 1 কোটি মানুষও নাই, তার মধ্যে আবার 18 থেকে 20% মানে কিন্তু মুসলমান, 3 to 4% মানে খ্রিস্টান থাকে, এবং ড্রুজ আরো আছে, মেরোনাইট খ্রিস্টান এরাও আছে। কিন্তু এই যে আজকে যে কনভেনশনাল ওয়ারের কথা যে বললাম, আমি গতকাল একটা সাক্ষাৎকার শুনছিলাম
ভারতের এক ফর্মার অ্যাম্বাসেডর টু ইসরায়েল, সে বলতেছে ইসরায়েল পারবে না ইরানের সাথে, কিন্তু যখন সে পারবে না তখন সে পারমাণবিক বোমা মারার সম্ভাবনা আছে। আপনি খেয়াল করেন, এটা গতকালের কথা বলছি আমি। এক শিখ অ্যাম্বাসেডর যে ইসরায়েলে ছিল, তখন তাকে জিজ্ঞেস করা হলো কেন, বলে সে তো এখানে হারবে না, কারণ তাকে তো সাপোর্ট করতেছে ওয়ার্ল্ডের সব বড় বড় পাওয়ার, আর আরব ওয়ার্ল্ডের চারিদিকে সে তো কোনোদিন হারে নেই, সে তো 3টা ওয়ারে জিতছে, এবং সে কনভেনশনাল ওয়ারে পারবে না ইরানের সাথে, ইরানের পাওয়ার অনেক বেশি, কিন্তু সে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, যদি কোনো কারণে যদি সে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পুরো আরব ওয়ার্ল্ডের কি অবস্থা হবে। আর এখানে আরেকটা বিষয় আপনি দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ভূমিকাটা বা তাদের যেটা ডাবল স্ট্যান্ডার্ড, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা যখন দেখা গেল যে হামাস যদি একটা আক্রমণ করে বসে ইসরায়েলে, তখন তারা বলছে যে ইসরায়েলের অধিকার রয়েছে নিজেদেরকে প্রোটেক্ট করার। এটাকে বলে তারা ইসরায়েলের যে মানে হামলাগুলো বা এগ্রেশন গাজায়, এটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করে। অথচ এই যুক্তরাষ্ট্রে আবার দেখেন, যখন ইরানের এতগুলো জেনারেলকে হত্যা করা হলো এই ইসরায়েলের দ্বারা, তখন ইরান এটার একটা রিটেলিয়েশন হিসেবেই কিন্তু এই আক্রমণটা করলো। এক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্র বলতেছে যে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াবো। তো এই যে মানে তারা যেটা ডাবল স্ট্যান্ডার্ড, মানে ইরানের কি তাহলে নিজেদেরকে প্রোটেক্ট করার অধিকার নেই? তাদের যে গত কয়েক বছরে তাদের যে এতগুলো সেনাবাহিনী কর্মকর্তাকে যে হত্যা করলো এই ইসরায়েল, তো এটার প্রতিশোধ হিসেবেই তো তারা এই আক্রমণটি করলো। তো এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের এলাই হিসেবে ইসরায়েলের পাশে তারা দাঁড়িয়ে আছে, এবং সেক্ষেত্রে তারা উল্টো ইরানকে তারা হুমকি দিচ্ছে। অথচ ইরানের যে মানে সোলজারদেরকে যে তারা হত্যা করলো, এবং ইরান যে অবশ্যই তাদেরকে প্রোটেক্ট করার বা এটার প্রতিবাদ করার যে অধিকার রাখে, এক্ষেত্রে কিন্তু মানে যুক্তরাষ্ট্র কোনো কথা বলছে না। অর্থাৎ এই যে তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড, যে ইসরায়েল যখন একটা অন্যায় করবে সেটাকে তারা সাপোর্ট করে যাবে, কিন্তু মানে তাদের বিরুদ্ধে যখন কেউ অ্যাকশন নিতে যাবে সেটাকে তারা কন্ডেম করবে। তো মানে এই যে তাদের যেটা দ্বৈত নীতি, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো কোনো সন্দেহ নাই, এটা তো ওরা ডাবল স্ট্যান্ডার্ড তো আছেই। এটাই তো আমরা বলি যে যেমন আমাদের বাংলাদেশের নির্বাচনে তারা আমাদেরকে অনেক ক্ষোভ দিল, তাদের উপর আমরা অনেক আশা করছি, অল অন এ সাডেন দে গন ব্যাক। এটা হচ্ছে তাদের স্বার্থ, এবং এই স্বার্থের বাইরে তারা কাজ করবে না, এবং তাদের স্বার্থ বোঝার জন্য তাদের শুধু ফরেন পলিসি দেখলে হবে না, তাদের অনেক কিছু আছে। আর এখানে এরা তো, আপনি এক সময় যখন ওয়ার্ল্ড লিডার ব্রিটেন ছিল, মানে ইম্পেরিয়াল লিডার তখন ছিল, তখন আপনার ব্যাটনটা যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দিছে ব্রিটেন, যখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বলতে পারেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যুক্তরাষ্ট্র মনে করেন তাদের পশ্চিমাদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। আপনি তাদের ডবল স্ট্যান্ডার্ড তো ইট ইজ ওপেন অ্যান্ড ভেরি ক্লিয়ার। কিন্তু এখানে আপনি একটা জিনিস দেখবেন, যে আপনি বললেন যে জেনারেলদের হত্যা করে, এটা সম্প্রতি যে 1 এপ্রিল যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে সিরিয়াতে, সিরিয়ার রাজধানী দামাস্কাসে যে আপনার ইরানি কনসুলেট যেটা, সেখানে ওদের 5 জন জেনারেল সহ প্রায় 17 জন খুব সম্ভবত আপনার সৈন্য মারা যায় ইরানের, যেখানে মিসাইল অ্যাটাক করছিল আপনার ইসরায়েল। এবং এটার কাউন্টার হিসেবে 10 দিন পরে গত শনিবার প্রায় 500 ড্রোন এবং মিসাইল হামলা করে, এবং ওরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটা করে, যেটা আমি গার্ডিয়ান পত্রিকায় পড়ছিলাম, যে ওদের যে ড্রোন গুলা ছিল, ওগুলা ছিল খুবই স্লো মোশনে, যেগুলা 6 ঘন্টা সময় নিল ইসরায়েলের মাটিতে পৌঁছাইতে। আবার যেগুলা প্রায় অ্যারাউন্ড 50 to 60 মিসাইল মারছিল, এটা ছিল 15 মিনিটে মানে ইরান থেকে ইসরায়েলের ভূমিতে আপনার পৌঁছানোর সক্ষম। অর্থাৎ তারা এত স্ট্র্যাটেজিক ইয়েতে এটা আপনার করছে, কৌশল করছে, সেই কৌশলটা মানে অনেকটা কার্যকর হয়েছে। পশ্চিমা গণমাধ্যম এখন দেখেন, গণমাধ্যম আপনার যদি না থাকে আপনি খবর পাবেন না। এই যে আপনি বললেন না যে পশ্চিমা বলতেছে তাদের কোনো ক্ষতি হয় নাই, পশ্চিমা গণমাধ্যমই বলছে, মানে গার্ডিয়ান ইংল্যান্ডের আপনি বলতে পারেন টপ নাম্বার 1 পত্রিকা বলছে যে এই ড্রোন গুলাকে ঠেকানোর জন্য যে আয়রন ক্লেড নামে যুক্তরাষ্ট্রের থেকে সরবরাহকৃত যেসব তাদের ডিসম্যান্টেল করার জন্য এই আপনার ড্রোন এবং মিসাইল, তাদের প্রায় 800 মিলিয়ন পাউন্ড, আপনি বলতে পারেন $1.2 বিলিয়ন শুধু খরচ হয়েছে ওই এক রাতে। তো এবং যে মিসাইল যেগুলা খুব দ্রুত গতি সম্পন্ন, যেগুলো 15 মিনিটসে ইসরায়েলের আঘাত করছে, এগুলা ওরা বলতেছে 99% তারা ডিসমেন্টেল করছে, কিন্তু ইয়েগুলা সবগুলো করতে পারে নাই আপনার মিসাইল গুলা, এগুলা কিন্তু ওদের সাউদার্ন ইসরায়েলে হিট করছে,
এবং তারা কয়জন মারা গেছে এটা আর জানা যাচ্ছে না। অবশ্যই সেখানে হিট করছে। এবং এটাই তো আমি আপনার বলতে চাচ্ছি। মনে করেন মিডল ইস্টে একটা গণমাধ্যম আছে, সেটা হচ্ছে মনে করেন আল জাজিরা। এবং সৌদি আরবের টার্গেট ছিল যে 2016 সালে যখন কাতারকে ধ্বংস করে দিতে চাইলো, তখন সেই আপনার অন্যতম তাদের দাবি ছিল আল জাজিরা বন্ধ করে দেওয়া। খেয়াল করবেন। এবং এইগুলা হচ্ছে মানে পশ্চিমাদেরই প্রপাগান্ডা, যেটা এমিরাত, সৌদি আরব, বাহরাইন, ইজিপ্ট বাস্তবায়ন করতে চাইছিল। অর্থাৎ আপনি এখানে আপনার যে এই যে আপনি বললেন না যে ওদের ডাবল স্ট্যান্ডার্ড, আমি পশ্চিমাদের দোষের চেয়ে সবচেয়ে বেশি দোষ দেব আরবদের। এই যে ওয়াইসি নামক একটা মদ খাওয়ার প্রতিষ্ঠান বানাইছে, এটারে হেডকোয়ার্টার ইন জেদ্দা। আপনি কি গত 10 বছরে ওয়াইসির কোনো কার্যক্রমের কথা শুনছেন এ পর্যন্ত? এই যে 57 জাতিভুক্ত ওয়াইসিভুক্ত একটা দেশ, যেটা মিডল ইস্টের বাইরে পাকিস্তান, তাও তাদের ডক্টর আব্দুল কাদির খান নেদারল্যান্ডস থেকে যে কোনোভাবে একটা পারমাণবিক আপনার সূত্র এনে বোমা বানাইছে। আজকে ইসরায়েল যদি তার এই ক্ষুদ্র দেশ তাদের মানে আমেরিকার থেকে ধার করে কর্জ করে ব্রিটেন থেকে চলে এখন তারা যে এত বড় পাওয়ারে পরিণত হলো, আজকে ইরানের, আজকে সৌদি আরবের, আজকে আমিরাতের, আজকে আপনার এই যে ইজিপ্টের, এদের এদের পারমাণবিক বোমা নাই কেন? মনে করেন আপনি যদি সার্ভাইভ করতে চান, ইসরায়েল এত বাড়াবাড়ি কেন করতেছে? আপনি নর্থ কোরিয়াকে এইরকম একটা ভয়ঙ্কর একটা দেশ, এটা মানে এই এখনো আপনি মধ্য এই যে রয়ে গেছে যাদের মানুষ না খেয়ে মরে, কিন্তু পারমাণবিক বোমার ভয়ে যুক্তরাষ্ট্র বলেন, জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, কেউ কথা বলে না কেন? বিকজ দে হ্যাভ নিউক্লিয়ার উইপন।